তাহলে আমরা একটা কাজ করি যে আমরা লাইন সেগমেন্ট আর রে এটার মধ্যে একটা ডিফারেন্স দেখি কি ডিফারেন্স, পার্থক্য কি আছে। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি একটা লাইনের হ্যাজ নো এন্ড পয়েন্ট। কেন? আমরা কি জানি লাইনটা তোমার দুদিকে ইনফাইনাইটলি তোমার চলতে থাকছে, এইদিকেও তোমার চলতে থাকছে, এইদিকেও তোমার চলতে থাকছে। লাইন সেগমেন্ট হ্যাজ টু এন্ড পয়েন্ট। একটা লাইন সেগমেন্ট যখন আঁকি এর দুটো এন্ড পয়েন্ট আছে, একটা এ একটা বি। আর রে যখন আমরা আঁকি হ্যাজ অনলি ওয়ান এন্ড পয়েন্ট, শুধু একটা তোমার এন্ড পয়েন্ট আছে, স্টার্টিং এন্ড পয়েন্ট। আর এইদিকে তোমার ইনফাইনাইটলি তোমার চলতে থাকছে, এদিকে তোমার ইনফাইনাইটলি তোমার চলতে থাকছে। আচ্ছা, লাইন সেগমেন্টের হ্যাজ নো ডেফিনেট লেন্থ, কোনো ডেফিনেট কোনো লেন্থ নেই, দুদিকেই তোমার ইনফাইনাইটলি তোমার চলতে থাকছে। আচ্ছা, লাইন সেগমেন্ট হ্যাজ আ ফিক্স লেন্থ। আমরা লাইন সেগমেন্টটাকেই তোমরা স্কেল দিয়ে মেজার করতে পারি, আমরা লাইন সেগমেন্টটাকেই স্কেল দিয়ে আমরা মেজার করতে পারি, সবাই জানি। আচ্ছা, এবং একটা রে তোমার রে হ্যাজ অলসো ক্যান বি মেজার। মানে হ্যাজ নো ফিক্স লেন্থ। কেন? লেন্থের একটা দিকে শুরু হচ্ছে, একটা দিকে ইনফাইনাইটলি চলতে থাকছে, একটা দিকে তোমার স্টার্ট হচ্ছে, একটা দিকে তো তোমার ইনফাইনাইটলি চলতে থাকছে। তাহলে আমি মেজার করবো কি? এই দিকটা তো মেজার করতে, এই দিকটা তোমার ইনফাইনাইটলি তো চলতেই থাকছে তোমার। সিম্পল এজ দ্যাট। আচ্ছা, একটা লাইনকে আমি পেপারে ড্র করতে পারবো না। লাইন ক্যান নট বি ড্রন অন আ পেপার। কেন ড্র করতে পারবো না? বিকজ লাইন তো তোমার ইনফাইনাইটলি চলতেই থাকে, তো কি করে ড্র করবো ওটা? আচ্ছা, এবার একটা লাইনকে ক্যান নট বি ড্রন অন পেপার, কেন? ওটা ইনফাইনাইটলি চলতেই থাকছে। আচ্ছা, একটা তোমার লাইন সেগমেন্টকে একটা লাইন সেগমেন্ট ক্যান বি ড্রন অন আ পেপার, পেপার ইজিলি ড্র করতে পারি আমরা। এই ধরো আমরা 5 সেন্টিমিটার লাইন সেগমেন্ট ড্র করছি, আমরা 5 সেন্টিমিটার লাইন ড্র করে নিলাম, পেপার ইজিলি ড্র করতে পারি। একটা রেকেও ক্যান নট বি ড্রন অন আ পেপার। অবভিয়াসলি একটা দিকে যদি কন্টিনিউস চলতেই থাকে তো সেটাকে আমি আঁকবই করে, এই দিকটা তো ইনফাইনাইটলি চলতে থাকছে, তো আমি সেটাকে পেপার ড্র করবোই করে। এবার ড্র করতে পারি না বলি তো অ্যারো সাইনটা আঁকি। অ্যারো সাইনটা মানে কি? এদিকে তোমার চলতেই থাকছে, এই জন্য অ্যারো সাইনটা আঁকি। আচ্ছা, লাইনে আমি যদি লাইন এ বি আঁকি, দ্যাট ইজ ইকুয়ালস টু বি এ। মানে ধরো এটা আমার এ বি আঁকলাম, আবার এটাই যদি আমি বি এ আঁকি, একই বোঝানো হচ্ছে। বিকজ দেখো লাইন সেগমেন্টে তো কোনো লাইনের তো কোনো মেজারমেন্ট নেই, তো দুটোরই কোনো মেজারমেন্ট নেই, দুটোই ইকুয়াল, দুটোই ইনফাইনাইট, দুটোর ভ্যালু যদি ইনফাইনাইট হয় তাহলে আমি এ বির ভ্যালু ইনফাইনাইট, বি এর ভ্যালু ইনফাইনাইট, তাহলে এ বি ইকুয়ালস টু বি এ লিখতে পারি, অ্যাজ সিম্পল এজ দ্যাট। আচ্ছা, লাইন সেগমেন্টে আমি এ বি ইকুয়ালস টু বি এ লিখতেই পারি। ধরো এটা এ বি, এই লাইন সেগমেন্টটাকে এ বি লিখলাম, এটাকে আমি ইকুয়ালস টু বি এ লিখতে পারি। মানে এটা যদি 5 সেন্টিমিটার হয়, এখান থেকে এ থেকে বি পয়েন্ট, এ থেকে বি পয়েন্ট যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে বি থেকে এও তো 5 সেন্টিমিটারই হবে। তো সহজ একটা কথা। আর রেতে আমি আগেই বলেছিলাম, ধরো রে এ বি আছে, এটা যদি রে এ বি আমি যদি আঁকি, এটাকে আমি রে বি এ আমি আঁকতে পারি না, লিখতে পারি না। কারণ রে এ বিতে তোমার এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর রে বিতে তোমার বি হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট। দুজনের স্টার্টিং পয়েন্ট যদি ডিফারেন্ট হয়, সেটা তাহলে কী করে সেটা তোমার সেম হতে পারে? আচ্ছা, এই ডিফারেন্সে কপি করে নেবে। তো এবার যে ব্যাপারটা, সেটা প্লেন মানে হচ্ছে এমন একটা সারফেস
একটা ফ্ল্যাট সারফেস, যে ফ্ল্যাট সারফেস হচ্ছে তোমার চারিদিকে ইনফাইনাইটলি তোমার ডাইরেকশনে মানে ইনফাইনাইটলি চলে যায়। দেখো এই যে একটা প্লেন সারফেস আঁকি, যে প্লেনটা ধরে যে আমি যে একটা ধরো পেজ, একটা ধরো টপ ওভার টেবিল বা যে কোনো একটা ধরো ব্ল্যাক বোর্ড, তো এটা প্লেন সারফেস বলতে পারি। মানে তুমি যে খাতার উপর লিখছো সেই খাতাটা প্লেন সারফেস বলতে পারি। তো এই প্লেন সারফেসের মধ্যে আমরা যে কোনো ফিগার, যে কোনো জিওমেট্রিক্যাল ফিগার সেই প্লেন সারফেসের মধ্যেই আমরা রাখি, যে কোনো ফিগার। সো এবার এই প্লেন সারফেসের মধ্যেই আমি আমার যত ড্রয়িংয়ে যা করি সব কটা আমার প্লেন সারফেসের মধ্যেই পড়ি। এবার আমার আসি ইন্টারসেক্টিং লাইন। ইন্টারসেক্টিং লাইন মানে দুটো লাইন এ বি আর সিডি ধরো একটা যে কোনো পয়েন্টে এসে মিট করছে। এ বি আর সিডি যে কোনো ধরো তোমার একটা লাইনে একটা পয়েন্টে এসে মিট করছে, তাহলে এই দুটো লাইনকে আমি বলতে পারি ইন্টারসেক্টিং লাইন্স। এবং যে এই দুটো লাইন যে পয়েন্টে এসে মিট করছে, দ্যাট পয়েন্ট ইজ কল্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে আমি বলতে পারি এ বি অ্যান্ড সিডি আর ইন্টারসেক্টিং লাইন্স বিকজ তারা একটা পয়েন্টে এসে মিট করছে, and that point যেখানে এসে মিট করছে that point is called that O is called the point of intersection. বলতে পারলো? আচ্ছা, এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে প্যারালাল লাইন্স। what are parallel lines? প্যারালাল লাইন্স কি জিনিস? প্যারালাল লাইন্স মানে ধরো ঠিক উল্টোটা ইন্টারসেক্টিং লাইন। প্যারালাল লাইনে ধরো দুটো লাইন যদি কখনো দুজনকে মিট না করে, দুটো লাইন ধরো আমার এখানে লাইন এল আছে, লাইন এম আছে, এই লাইন এল আর এম যদি কখনো দুজনকে মিট না করে, ইফ দে ডু নট মিট ইচ আদার এট এনি পয়েন্ট, দোজ লাইন আর কল্ড প্যারালাল লাইন্স। বলতে পারলাম? তো যদি দুটো প্যারালাল সাইন এল ইজ প্যারালাল টু এম, এই যে দুটো ডান্ডা এটা যে প্যারালাল সাইন, তো এল ইজ প্যারালাল টু এম। বলতে পারলাম? এবার আমি যে পার্টটায় আসছি, যেটা যদি এক্সাম্পল যদি চাই তোমার প্যারালাল লাইন্স, তুমি বলতে পারি যে রেলওয়ে ট্র্যাক প্যারালাল লাইন্স। ঠিক আছে, টপ ওভার টেবিল, ধরো টেবিলের টপ, এই লাইনটা আর এই লাইনটা তোমার প্যারালাল লাইন্স। টেবিল টপটা তো এরকমই দেখতে হয় না, তাহলে এই লাইনটা আর এই লাইনটা তোমার প্যারালাল লাইন্স, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এবার আমি যেটা সেটা কনকারেন্ট লাইন্স। ভালো করে বুঝবে এগুলো। কনকারেন্ট লাইন্স মানে তোমার দুটো বা তিনটে লাইন, তিনটের বেশি লাইন, ধরো এই একটা লাইন এল, এটা ধরো এম, এটা ধরো হচ্ছে এন, এই তিনটে লাইন যদি একটা পয়েন্ট দিয়ে যদি পাস করে, ইফ 3 or more lines, ভালো করে শুনবা ডেফিনেশন, ইফ 3 or more lines passes through one point, that those lines are called concurrent lines. যেমন এখানে লাইন এল, লাইন এম and n are concurrent lines and point O is called the point of concurrence. বলতে পারলাম? এবার যে পার্টটায় আসবো সেটা হচ্ছে তোমার কোলিনিয়ার পয়েন্ট। কোলিনিয়ার পয়েন্ট কি? কোলিনিয়ার পয়েন্ট মানে যদি একটা লাইনের মধ্যে, ধরো একটা লাইন আছে, লাইনের এই একটা লাইনের মধ্যে যদি যদি তিনটে বা তিনটের বেশি পয়েন্ট থাকে, এই একটা লাইনের মধ্যে যদি তিনটে বা তিনটের বেশি তোমার যদি পয়েন্ট থাকে, তাহলে সেটাকে আমরা বলি তোমার কোলিনিয়ার পয়েন্টস। বলতে পারলাম? দেখো এখানে দেখো পয়েন্ট এল এর মধ্যে যে লাইন, যে এলটা আছে, এই লাইন এল এর মধ্যে দেখো তোমার তিনটে পয়েন্ট এ বি অ্যান্ড সি আছে। তাহলে আমি বলতে পারি এখানে আমার পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি আর কোলিনিয়ার পয়েন্টস। বলতে পারলাম? আর যদি ধরো তোমার এরকম থাকে একটা লাইন, ধরো এই লাইনের ওপর ধরো পি আর এস আছে, আর এখানে ধরো আর আছে, বাইরে আর আছে, তাহলে এখানে আমি বলতে পারি পয়েন্ট পি, পয়েন্ট আর, পয়েন্ট এস আর নন কোলিনিয়ার পয়েন্টস। খুব সহজ একটা ব্যাপার। বলতে পারলো? আচ্ছা, এবার যেই পার্টটা করব আমি সেটা হচ্ছে তোমার কার্ভস মানে হচ্ছে
কার্ভস মানে হচ্ছে the figure traced out with the help of a surface of pencil without lifting up মানে আমি বলছি ভাই without lifting the pencil মানে হচ্ছে আমি ধরো একটা ফিগার আঁকলাম যে কোনো ফিগার উইথ হেল্প অফ সাব পেন্সিল, আমি ফিগারটাকে পেন্সিল না তুলে, এটা যদি পেন্সিল হয় পেন্সিলটা না তুলে আমি যেই ফিগারটা আঁকবো একবারে যে ফিগারটা হয় দ্যাট ইজ কল্ড কার্ভ উইথাউট লিফটিং দ্য পেন্সিল। ধরো দিস ইজ মাই পেন্সিল অ্যান্ড আই এম ড্রয়িং আ ফিগার without lifting a pencil. So this is my curve. So this is I am starting the figure and without lifting the pencil I am drawing a figure. This is my curve. So I am starting from here and I am ending here. I haven't put the pencil up. যেমন পেন্সিল ছিল ঠিক সেরকমই আছে, আমি আর পেন্সিলটাকে তুলিনি, যেমন লিফট করিনি, I haven't lift the pencil. ওকে, সো আমি পেন্সিল যেমন শুরু করেছি ঠিক সেখানেই আমি শেষ করেছি উইথাউট লিফটিং দ্য পেন্সিল। দ্য ফিগার উইচ ইজ ড্রন ইজ কল্ড আ কার্ভ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরকম যে কোনো ফিগার রাখতে পারি, ধরো আমি এরকমভাবে একটা ফিগার রাখতে পারি, ধরো আমি এরকম একটা ফিগার রাখতে পারি। এবার কার্ভের মজার ব্যাপার যে কার্ভ দু রকমের, একটা হচ্ছে ওপেন কার্ভ, একটা হচ্ছে ক্লোজড কার্ভ। এবার ওপেন কার্ভ আর ক্লোজড কার্ভ মানে কি? ওপেন কার্ভ আর ক্লোজড কার্ভ মানে আগে বোঝাই। ওপেন কার্ভ মানে ধরো আমার একটা ফিগারের স্টার্টিং পয়েন্ট, ধরো এটা স্টার্ট করছি এখান থেকে শুরু করে আমি এখানে শেষ করলাম, তাহলে যখন এটা আমার স্টার্টিং পয়েন্ট এটা আমার এন্ড পয়েন্ট বলতে পারি। তাহলে যেই ফিগারের আমার স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট ডিফারেন্ট, দ্য ফিগার হ্যাভিং ডিফারেন্ট স্টার্টিং পয়েন্ট অ্যান্ড ডিফারেন্ট এন্ড পয়েন্ট, দ্য ফিগার হ্যাভিং different starting point and different end point is called a open curve. এখানে দেখো স্টার্টিং আর এন্ড পয়েন্ট ডিফারেন্ট। মানে আরো ফিগার আমি আঁকতে পারি, ধরো ফিগারটা আমি এখান থেকে স্টার্ট করে আমি এখানে শেষ করে দিলাম, তাহলে দেখো এটা আমার স্টার্টিং পয়েন্ট, আমার এন্ড পয়েন্ট, তাহলে দিস ফিগার হ্যাভ ডিফারেন্ট স্টার্টিং এন্ড পয়েন্ট, তো দিস ফিগার ইজ কল্ড ওপেন কার্ভ। আর ক্লোজ কার্ভ মানে যে ফিগারের সেম স্টার্টিং অ্যান্ড এন্ড পয়েন্ট হয়, যে ফিগারে তোমার সেম স্টার্টিং এবং তোমার এন্ড পয়েন্ট হয়। তো যেমন ধরো আমি এখান থেকে স্টার্ট করে ঠিক যেখানে আমার স্টার্টিং পয়েন্ট সেখানেই গিয়ে আমি শেষ করলাম, তো দিস ফিগার ইজ আ ক্লোজ কার্ভ। ধরো আমি এখান থেকে স্টার্ট করেছিলাম পেন্সিলটা না তুলে, আমি ঠিক এখানে গিয়ে আমি শেষ করলাম, তো দিস ইজ কল্ড আমার ক্লোজ কার্ভ। ধরো আমি এখান থেকে স্টার্ট করলাম, এখান থেকে শুরু করে ঠিক এখানে গিয়ে শেষ করি উইথাউট লিফটিং দ্য পেন্সিল, দিস ইজ কল্ড আ ক্লোজড কার্ভ। বুঝতে পারলাম? তো এবার যেটা করবো সেটা হচ্ছে পলিগন। তো পলিগন করতে গেলে যেটা আমাকে জানতে হবে, পলিগনের কয়েকটা প্রপার্টিজ আছে, মানে কিছু রুলস আছে পলিগনস কখন হতে পারে। পলিগনস হচ্ছে ফার্স্ট অফ অল ইট ইজ আ সিম্পল ক্লোজড ফিগার। সিম্পল ক্লোজড ফিগার মানে কি? সিম্পল ক্লোজড ফিগার মানে ফিগারটা যেখান থেকে শুরু হবে সেখানেই তোমার শেষ হবে। প্রথমে ক্লোজ ফিগার মানে আগে বলি, সিম্পল ক্লোজ ফিগার পরে বোঝায়। ক্লোজ ফিগার মানে কি বোঝায়? ক্লোজ ফিগার মানে হচ্ছে ফিগারটা যেখান থেকে শুরু হবে সেখানে গিয়েই তোমার শেষ হবে। ধরো ফিগারটা এখান থেকে শুরু হচ্ছে তো এখানে গিয়ে তোমার শেষ হবে, এখান থেকে শুরু হচ্ছে এখানে গিয়ে তোমার শেষ হবে, স্টার্টিং অ্যান্ড এন্ড পয়েন্ট তোমার সেম থাকবে। আচ্ছা, এবার যেটা হচ্ছে সিম্পল ক্লোজ ফিগার মানে কি? সিম্পল ক্লোজ ফিগার মানে সিম্পল ফিগার মানে কি বলি? সিম্পল ফিগার মানে এমন ফিগার যে ফিগারটা নিজেকে নিজে ইন্টারসেক্ট করে না। যেমন ধরো আমি যদি একটা ফিগার আঁকি, এই একটা ধরো ফিগার আঁকছি, এই ফিগারটা নিজেকে নিজে ইন্টারসেক্ট করছে না। নিজেকে ইন্টারসেক্ট করছে মানে আমি একটা ফিগার আঁকলাম এরকম, তাহলে এই ফিগারটা দেখো এখানে নিজেকে নিজে ইন্টারসেক্ট করছে, তাহলে এটা কিন্তু সিম্পল ফিগার নয়, এটা কিন্তু সিম্পল ফিগার নয়। সিম্পল ফিগার কোনটা? ধরো এইটা একটা সিম্পল ফিগার, ধরো এটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে এবং এই ফিগারটা কিন্তু ইন্টারসেক্ট করছে না। ইন্টারসেক্ট মানে নিজেকে ক্রস করে বেরিয়ে চলে গেল, সেটা কিন্তু করছে না। তো পলিগন হওয়ার জন্য ইট হ্যাজ টু বি আ সিম্পল ক্লোজ ফিগার। সিম্পল ক্লোজ ফিগার না হলে কিন্তু সেটা তোমার হতে পারবে না, সেটা কিন্তু তোমার পলিগন হতে পারবে না। তো প্রথম কথা ইট হচ্ছে ক্লোজ ফিগার অ্যান্ড ইটস টু বি সিম্পল ক্লোজ ফিগার। ক্লোজ ফিগার মানে তোমার যেখান থেকে শুরু হচ্ছে সেখানে গিয়ে তোমার শেষ হবে, আর স্টার্টিং অ্যান্ড এন্ড পয়েন্ট সেম। আর সিম্পল ফিগার মানে দ্য ফিগার শুড নট ক্রস ইটসেলফ, নিজেকে নিজে ক্রস করতে পারবে না। আচ্ছা, এবার যেটা ব্যাপার হচ্ছে যে ফার্স্ট পয়েন্ট তো এটা হলো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইট হ্যাজ টু বি মেড completely of line segment.
পুরোটা তোমার লাইন সেগমেন্ট দিয়ে তৈরি হতে হবে। ইট হ্যাজ টু বি মেড কমপ্লিটলি অফ তোমার লাইন সেগমেন্ট, পুরোটা তোমার লাইন সেগমেন্ট দিয়ে তোমার তৈরি হতে হবে। বলতে পারলাম? যেমন তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা ফিগার রাখলাম, তাহলে দেখো ফার্স্ট অফ অল ইট ইজ আ ক্লোজড ফিগার, ইট ইজ আ ক্লোজড ফিগার। আমি দেখি আমার সবকটা পয়েন্ট ভ্যালিড হচ্ছে, সিম্পল ক্লোজড ফিগার। আচ্ছা, ইট ইজ আ সিম্পল ফিগার। সিম্পল ফিগার কেন? ইট ডাজ নট ক্রস ইটসেলফ। অ্যান্ড থার্ড হচ্ছে ইট ইজ মেড অফ লাইন সেগমেন্ট। এই পুরোটাই লাইন সেগমেন্ট দিয়ে তৈরি। এই দেখি এবি হচ্ছে একটা লাইন সেগমেন্ট, বিসি একটা লাইন সেগমেন্ট, সিডি একটা লাইন সেগমেন্ট, আর এডি হচ্ছে একটা লাইন সেগমেন্ট। বলতে পারলাম? আচ্ছা, ধরো একটা ফিগার আছে, তো দিস ইজ আ পলিগন। সরি, এই ফিগারটা শেষ করলাম না। তো দিস ইজ আ পলিগন, অবভিয়াসলি তিনটে পয়েন্ট কভার করে, সো দ্যাট ইজ আ পলিগন। এবার আমি একটা ফিগার রাখছি, এদের আমি একটা ফিগার রাখছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল দিস ইজ আ ক্লোজ ফিগার, স্টার্টিং অ্যান্ড এন্ড পয়েন্ট সেম। সেকেন্ড হচ্ছে তোমার ইট ইজ আ সিম্পল ফিগার, কেন নিজেকে নিয়ে ইন্টারসেক্ট করছে না। আর থার্ড, ইজ ইট কমপ্লিটলি মেড অফ লাইন সেগমেন্ট? ভালো করে দেখো, এই এবি হচ্ছে লাইন সেগমেন্ট বলতে পারি, এটা যদি আমি সি নাম দিই, এসি হচ্ছে লাইন সেগমেন্ট বলতে, সিডি আমি লাইন সেগমেন্ট বলতে পারি। কিন্তু এই যে এই ফিগারটা, এই ফিগারটা, দিস ইজ নট আ লাইন সেগমেন্ট, দিস ইজ আ আর্ক, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দিস ইজ আ আর্ক, তাহলে বিডি হচ্ছে তোমার আর্ক, তাহলে আর্ক ইজ নট আ লাইন সেগমেন্ট, সো ইট ইজ নট মেড অফ লাইন সেগমেন্ট, ইট ইজ, দিস ফিগার ইজ নট কমপ্লিটলি মেড অফ লাইন সেগমেন্ট, তাহলে এটা তোমার পলিগন তোমার নয়। তাহলে পলিগন কোনটা আর পলিগন নয় কোনটা, তার ডিফারেন্স আমি বোঝাতে পারলাম। আচ্ছা, তো এই পলিগন এই পলিগন, পলিগন উইথ থ্রি সাইড, একটা পলিগন এবং তিনটে সাইড হয়, তখন সেটাকে আমরা ট্রায়াঙ্গেল বলি। এ বি সি তিনটে সাইড, যদি চারটে সাইড হয় সেটাকে আমরা স্কোয়ার বলি। চারটা স্কোয়ার নাম না, ঠিক কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল মানে যে কোনো চারটে সাইডের ফিগার, যে কোনো চারটে সাইডের ফিগারে কোয়াড্রিল্যাটারাল অনেক রকমের হয়, এইটা গিয়ে আবার জানতে পারবে। তো দেন এখানেও তো থাকতে পারে, এখানেও আছে। তো ফোর টাইপস অফ অনেক কটা কোয়াড্রিল্যাটারাল, সেটা একটু পরে পড়া যেহেতু যে কোনো চার সাইডের ফিগারকে না কোয়াড্রিল্যাটারালস বলি। আচ্ছা, যে কোনো ফাইভ সাইডের ফিগারকে আমরা বলি পেন্টাগন, পাঁচটা সাইড, 1 2 3 4 5, পাঁচটা সাইড। আচ্ছা, এবং যে কোনো সিক্স সাইডের ফিগারকে আমরা বলি হেক্সাগন, 1 2 3 4 5 6। দেখো ছটা সাইড, এ বি সি ডি ই এফ, ইটস কল্ড হেক্সাগন, ছটা সাইড। বুঝতে পারলো? এবার আমি যে পার্টটাতে আসবো সেটা হচ্ছে প্লেন ফিগার্স। প্লেন ফিগারের মধ্যে ফার্স্ট পার্ট যেটা, একটু আমি ছোট ছোট করে লিখবো এবার, কেন আমি ওটা ধরাবো। ফার্স্ট পার্ট যেটা ট্রায়াঙ্গেলস, ফার্স্ট যে পলিগনটার ব্যাপারে আমরা বলি সেটা ট্রায়াঙ্গেলস। ট্রায়াঙ্গেল যদি আঁকি আমি, এই আমি আঁকলাম, ট্রায়াঙ্গেলের তিনটে সাইড হয়, হ্যাজ থ্রি সাইডস, হলো এ বি বিসি অ্যান্ড এসি, 1 2 3, তিনটে সাইড হয়, ঠিক আছে। এবং তিনটে অ্যাঙ্গেল হয়, হ্যাজ থ্রি অ্যাঙ্গেলস। অ্যাঙ্গেলগুলো কি? অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল সি। এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল এবং এই একটা অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, থ্রি অ্যাঙ্গেলস।
আচ্ছা, বাস এই ব্যাপার। এবং সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এবার যে পার্টটাতে এবার আসবো সেটা কোয়াড্রিল্যাটারালস মানে যে কোনো এনি ফোর সাইডেড ফিগারকে আমরা কোয়াড্রিল্যাটারাল বলি। এর মধ্যে ফার্স্ট যে পার্টটা পড়ে সেটা হচ্ছে তোমার স্কোয়ার। তো স্কোয়ারে তোমার চারটে সাইড ইকুয়াল হয়। ফার্স্ট স্কোয়ার একটা আঁকি, এই প্রপার্টিজ গুলো বলে দিচ্ছি। ফার্স্টে প্রপার্টিজ গুলো বলছি আমি। ফার্স্ট প্রপার্টি হচ্ছে অল সাইডস আর ইকুয়াল। তো অল সাইডস আর ইকুয়াল না, অবভিয়াসলি চারটে সাইড হয় কোয়াড্রিল্যাটারাল, ফোর সাইডস, যেমন এ বি, বিসি, সিডি এবং ডিএ। এবং মজার ব্যাপার হচ্ছে এই সবকটা সাইড হচ্ছে ইকুয়াল, ঠিক আছে। এবং শুধু সবকটা সাইড ইকুয়াল না, এদের চারটে অ্যাঙ্গেল হয়। দে আর ফোর অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল ডি। তো অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি। অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল ডি। এবার প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি করে হয়, প্রত্যেকটা অ্যাঙ্গেল তোমার 90 ডিগ্রি করে হয়। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমি যেটা সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল একটা ফিগারটা দিয়ে আঁকি। রেক্ট্যাঙ্গেল চারটে সাইডই হয়, সবকটা এখানে যা যা ফিগার হবে সবই চারটে সাইডেরই হবে। ফোর সাইডস কি কি? এ বি, বিসি, সিডি এবং ডিএ। মজার ব্যাপার হচ্ছে এদের অপোজিট সাইড। অপোজিট সাইড মানে কি? এটার অপোজিট সাইড এটা, এটার অপোজিট সাইড এটা। মানে এ বির অপোজিট সাইড হচ্ছে বিসি, বিসির অপোজিট সাইড হচ্ছে সিডি। তাহলে অপোজিট সাইডস আর ইকুয়াল, মানে অপোজিট সাইডস আর ইকুয়াল, মানে এ বি ইজ ইকুয়ালস টু AB opposites are equal, the AB equals to CD and BC is equals to AD. AB equals CD and BC equals to তোমার AD, as simple as that. এবার হচ্ছে তোমার স্কোয়ার হলো, রেক্ট্যাঙ্গেল হলো। এবার শুধু না, এদের প্রত্যেকটা অ্যাঙ্গেলস, অল অ্যাঙ্গেলস কিন্তু ইকুয়াল। অ্যাঙ্গেল A equals to অ্যাঙ্গেল B equals to অ্যাঙ্গেল C equals to অ্যাঙ্গেল D, that is equals to 90 ডিগ্রি। সবকটা অ্যাঙ্গেল কিন্তু তোমার ইকুয়াল, বলতে পারলাম। থার্ড হচ্ছে, এটা থার্ড হলো। ফোর্থ হচ্ছে তোমার, ফোর্থ হচ্ছে যে পার্টটা সেটা হলো যে স্কোয়ার হলো, রেক্ট্যাঙ্গেল হলো। এবার যে পার্টটা আমরা আসবো সেটা হচ্ছে তোমার কিছু আসি। এবার আমরা যে পার্টটায় আসবো সেটা হচ্ছে তোমার রম্বাস নাকি প্যারালোগ্রাম। আচ্ছা, প্যারালোগ্রামে আসি। প্যারালোগ্রাম ফিগারটা ওটা এরকম। প্যারালোগ্রাম কেন বলি নামটা দেওয়া? প্যারালোগ্রাম হচ্ছে তোমার এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল, আর এই লাইনটা প্যারালাল এবং ইকুয়াল। মানে এখানে AB ইজ প্যারালাল টু BC অ্যান্ড AB ইজ প্যারালাল, AB ইজ প্যারালাল টু তোমার DC এবং AD ইজ প্যারালাল টু BC। এটা প্যারালাল, এটা প্যারালাল। শুধু প্যারালাল নয়, they are equal also. AB is parallel to DC and AD is equals to BC, বলতে পারলাম। এবং শুধু না, অপোজিট, এদের অপোজিট অ্যাঙ্গেলস গুলো, দের অপোজিট অ্যাঙ্গেল, সব অ্যাঙ্গেল ইকুয়াল হয় না, রেক্ট্যাঙ্গেল সব অ্যাঙ্গেল ইকুয়াল হয়। এখানে অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, মানে অ্যাঙ্গেল A ইকুয়ালস টু অ্যাঙ্গেল C এবং অ্যাঙ্গেল B ইকুয়ালস টু
বলতে পারলাম? অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা ব্যাপার হলো, তো এটা ওর প্যারালোগ্রাম অবধি হলো। এবার আরেকটা ব্যাপার যেটা আছে সেটা আছে, এটা একটা কাজ করো, এটা হচ্ছে কোঅর্ডিনেটরের পার্ট, তাহলে এটা 1, এটা 2, এটা 3 করে দাও। এবার 4 নম্বর জায়গাটা একবারই দেখিয়ে দিই। সেটা হলো তোমার রম্বাস। এবার যে ফোর্থ যে পার্টটা সেটা রম্বাস। রম্বাস মানে রম্বাস হচ্ছে, দেখো এটাকে আঁকি, রম্বাসে 4টে সাইড, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রম্বাসে অল সাইডস আর ইকুয়াল, সবকটা সাইড ইকুয়াল। রম্বাস সবকটা সাইড ইকুয়াল এবং সবকটা সাইড প্যারালাল, দে হ্যাভ অল সাইডস ইকুয়াল। মানে AB is parallel to, আর ইকুয়ালটা বলে দিই, AB equals to BC equals to CD equals to DA, and AB is parallel to BC is parallel to CD is parallel to AB। এবার মজার কথা যেটা যে তুমি আমাকে কোশ্চেন জিজ্ঞেস করছো রম্বাস আর এর মধ্যে ডিফারেন্সটা কী হলো, রম্বাস আর স্কোয়ারের মধ্যে ডিফারেন্সটা কী হলো ভাই? একই জিনিস না? একই নয়। আমরা স্কোয়ারের উপরে যে অল অ্যাঙ্গেলস অফ আ স্কোয়ার আর ইকুয়াল, দ্যাট ইজ 90 ডিগ্রি, কিন্তু রম্বাসের সব অ্যাঙ্গেল তোমার ইকুয়াল হয় না। রম্বাসের সব অ্যাঙ্গেল তোমার ইকুয়াল হয় না। ঠিক আছে? তো রম্বাস হলো তাহলে বলছে রম্বাস এর প্যারালোগ্রাম হ্যাভিং অল সাইডস ইকুয়াল। কেন প্যারালোগ্রামে তোমার দুটো সাইড অপোজিট সাইডগুলো প্যারালাল ছিল, আর রম্বাস হচ্ছে এমন একটা প্যারালোগ্রাম যার সবকটা সাইড ইকুয়াল। প্যারালোগ্রামে সব অ্যাঙ্গেল ইকুয়াল না। রম্বাসে রেক্ট্যাঙ্গেলে তোমার মানে এখানে রম্বাসে বলতে পারি অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি, মানে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি। অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। কিন্তু আমার স্কোয়ারে কি ছিল? স্কোয়ারে তোমার সব সাইড ইকুয়াল হয়, স্কোয়ারে সব সাইড ইকুয়াল হয়, কিন্তু রম্বাসে সব সাইড ইকুয়াল না। তাহলে আমাকে যদি বলে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড আ প্যারালোগ্রাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেক্ট্যাঙ্গেল অ্যান্ড আ প্যারালোগ্রাম, তাহলে কী বলবো? ইন রেক্ট্যাঙ্গেল অল দ্য অ্যাঙ্গেলস আর ইকুয়াল, দ্যাট ইজ 90 ডিগ্রি, বা যতই হোক না কেন অল অ্যাঙ্গেলস আর ইকুয়াল 90 ডিগ্রি, অ্যান্ড ইন প্যারালোগ্রাম অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। অ্যান্ড ইফ সামওয়ান আস্কড ইউ যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্কোয়ার অ্যান্ড তোমার রম্বাস, তো তুমি কী বলবে? যে স্কোয়ারে তোমার সবকটা সাইড, ইন রম্বাস ইন স্কোয়ার অল দ্য অ্যাঙ্গেলস আর ইকুয়াল, বাট ইন রম্বাস অনলি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ভাই কিন্তু সব সেম, মানে স্কোয়ার আর সাইড কিন্তু সবারই সেম। স্কোয়ারের সব সাইড ইকুয়াল, রম্বাসের সব সাইড ইকুয়াল। রেক্ট্যাঙ্গেলে তোমার অপোজিট সাইজ ইকুয়াল, প্যারালোগ্রামে তোমার অপোজিট সাইজ ইকুয়াল। তো ডিফারেন্স যেটা হচ্ছে সেটাতে অ্যাঙ্গেলসের ডিফারেন্স আছে, আর কিছু ডিফারেন্স নেই। কপি করে না পারলে খুব ভালো একটা টেবিল এটা লাগবে তোমাদের, কপি করে না পারলে পজ করে ভিডিও।